ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আপনারা প্রত্যেকেই জানেন যে 32,000 প্রাথমিকের চাকরি বাতিল মামলা 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসের যে নিয়োগ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, তৎকালীন রাজ্য সরকার, তৃণমূল সরকার রাতের অন্ধকার এসএমএসের ভিত্তিতে নিয়োগ করে গেছিলেন, সেটা এখন কিন্তু সুপ্রিম কোর্টে রীতিমতন ডিভিশন বেঞ্চের জাজমেন্ট, অর্থাৎ জাস্টিস তপব্রত স্যারের ডিভিশন বেঞ্চের জাজমেন্ট কিন্তু এখন টেস্টিং হতে চলেছে সুপ্রিম কোর্টে, এটা বলাই যায়। তার কারণ আর হয়তো অনেকের এই বিষয়ে হয়তো প্রশ্ন থাকবে না যে মামলাটা কি গ্রহণ হয়েছে কি হয়নি, কারণ হিয়ারিং স্টেজে চলে গেছে মামলা। 16ই নভেম্বর পরবর্তী তারিখ রাখা হয়েছে হিয়ারিংয়ের, এবং যে রিউমার ছড়ানো হচ্ছিল ইন সার্ভিসের তরফ থেকে মামলা গ্রহণ হয়নি, সামথিং কোথাও কোথাও কিছু লেখা দেখতে পেয়েছে, তো সেটাকে নিয়ে বসেছিল যে মামলা নাকি গ্রহণ হয়নি। তো মামলা গ্রহণ সেদিনই হয়ে গেছিলো, প্রত্যেকটা মিডিয়া ঠিক ছিল এবং বাদীপক্ষের অর্থাৎ পিটিশনাররা যারা যে দাবি করছিলেন মামলা অ্যাডমিশন সেদিনই হয়েছিল। এবং আজকে কিন্তু তারপরে কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে সেদিনই গ্রহণ হওয়ার পর সেই মামলা আরও সুদূর প্রসারী এগুলো। তো আজকের পর আশা করি আর কেউ বলবেন না যে মামলা গ্রহণ হয়নি, মামলা গ্রহণ হয়ে গেছিলো সেদিনই এবং ফার্দার হিয়ারিং এখন চলতে থাকবে। খুব তাড়াতাড়ি মেরিটে ঢুকে আর্গুমেন্ট হবে এবং তখন আরও বেশ কিছু মন্তব্য শুনতে পাবেন। আজকে যেগুলো হয়তো কিছু মনে হচ্ছে না, কিন্তু একটা টাইমে এগুলোর যখন হবে তখন দেখতে পাবেন। তো আজকে অনেকে এই যে ব্যাপারটা ছড়িয়ে দেওয়া হলো যে মামলা ডিসমিস, তো অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টে হয় এটা, আপনারা দেখতে পাচ্ছেন আজকের ডেইলি কজ লিস্ট থেকে তোলা। তো সেক্ষেত্রে এতগুলো ম্যাটারের পাশে কিন্তু ডিসমিস 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 লেখা, তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টে মামলা গ্রহণই করে না, অধিকাংশ মামলার ক্ষেত্রে হাইকোর্টের জাজমেন্টটাকে রেখে দেয়, অল্টার হওয়ার জায়গাটাই খুব একটা থাকে না। যদি কিনা বিভিন্ন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টে মনে হয় যে না একটু ত্রুটি কিছু আছে, তবে গিয়ে মামলা অ্যাকসেপ্ট হয়। এই 32,000 মামলার আগে আপার প্রাইমারি একটা ম্যাটারে সেই জাস্টিস তপব্রত স্যারের বেঞ্চের অর্ডার কিন্তু সুপ্রিম কোর্টে যায় এবং সেটা ডিসমিস হয়। তো সেখানে সুপ্রিম কোর্টে আবার পুনরায় শুনানির জায়গা আর হয় না, পরবর্তী ক্ষেত্রে আরও ছোটোখাটো মামলা যায়, কিন্তু সেগুলো একই ডিসমিস ফলাফল নিয়ে তারা হাতে নিয়ে আসে। কিন্তু এই মামলা বঞ্চিতরা যারা ভাবছেন যে 2-2.5 মাস আবার সময় লাগবে, কিন্তু এটা ভাবুন একবার, এই মামলা কিন্তু সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে। যেখানে এই যে দেখতে পাচ্ছেন এতগুলো ডিসমিস লেখা, মামলা 70% মামলা আজকে শুধু ডিসমিসই করে দিয়েছে। জেনারেল হাইকোর্টের জাজমেন্ট ঠিক আছে, ডিভিশন বেঞ্চের জাজমেন্ট ঠিক আছে, তো মামলা 32,000 মামলায় ডিভিশন বেঞ্চের রায় ত্রুটিযুক্ত। তো তার জন্য মামলাও অ্যাকসেপ্ট গতদিনই হয়েছিল, মামলার ফার্দার আরও ভিতরের দিকে যাওয়া হচ্ছে এবং মেরিটে ঢোকার জন্য গোটা বিষয়টাকে সাজিয়ে নেওয়া হচ্ছে। সাজিয়ে নেওয়া বলতে 4 সপ্তাহের মধ্যে এফিডেভিট ফাইল করতে হচ্ছে অল রেসপন্ডেন্ট যারা এখানে রেসপন্ডেন্ট হিসেবে ঢুকেছে, সেটা হতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ, হতে পারে রাজ্য সরকার, হতে পারে ইন সার্ভিস টিচার, যারা ঢুকেছে সব যেহেতু অ্যালাউ করে দিয়েছে, তো প্রত্যেককে এফিডেভিট ফাইল করতে 4 সপ্তাহ সময় দিয়েছে। তারপরে পিটিশনারদের যদি কিছু বক্তব্য থাকে রিজয়েন্টে তারা 2 সপ্তাহের মধ্যে দেবে, মামলা 8 সপ্তাহের মাথায় গিয়ে লিস্টেড হবে এবং সেটা 16ই নভেম্বর। এই জায়গায় একটা পজিটিভ বঞ্চিতদের তরফে বলে দিই, যেটা নিয়ে অলরেডি একটা ভিডিও আমি এর আগে করেছিলাম বেশ কিছু সপ্তাহ আগে, যে 142 অ্যাপ্লাইয়ের কথা কিন্তু সুপ্রিম কোর্ট আজকে বলেছে। 142 কিন্তু আমি আবারও বলছি, বাড়ির থেকে তুলে এনে 142 অ্যাপ্লাই করবে না কিন্তু এখানে। যারা এটা ভাবছেন যে বাড়িতে থেকে আমি পেয়ে যাবো সুপ্রিম কোর্টের জাজমেন্ট, হবে না কিন্তু। এইখানে এই 142 মূল কথা যদি বলি, যে আর্টিকেল 140 সাবক্লস 1 এর মূল বক্তব্য হচ্ছে সুপ্রিম কোর্ট তার সামনে থাকা কোনো কেস অর ম্যাটারের ক্ষেত্রে কমপ্লিট জাস্টিস করার জন্য প্রয়োজনীয় ডিক্রি বা অর্ডার দিতে পারে। অর্থাৎ এটি সুপ্রিম কোর্টের এক বিশেষ ক্ষমতা, যার মাধ্যমে ন্যায় বিচারের স্বার্থে আইনকে আরও কার্যকর এবং বাস্তবায়িত করা যায়। তো এটা হচ্ছে সুপ্রিম কোর্টের 142। এবং এখানে আজকে এই 142, যেটা কিন্তু বেশ কয়েকটা আগের কয়েক সপ্তাহ আগে বলেছিলাম, দেখুন আজকে সেই প্রসঙ্গটা এই ম্যাটারে উঠেছে এবং যে ম্যাটারে আমি বলেছিলাম সে ম্যাটার নিয়ে আমি একটা ছোট্ট কাট আউট রেখেছি, কতটা নিখুঁত পর্যবেক্ষণ থাকলে কি হতে চলেছে 4-5 সপ্তাহ পরে, সেটা 4-5 সপ্তাহ আগে ভিডিওতে বলে দেওয়া যায়। 142 এখন দেখবেন বিভিন্ন ভিডিওতে 32,000 প্রসঙ্গে ম্যাটারে বা ওয়েস্ট বেঙ্গল ম্যাটারে অনেকে হয়তো বলতে শুরু করবে, কারণ শুনেছে কথাটা। কিন্তু ভাবুন এই বেঞ্চে তখনও তো শুনানির পর যে গোটা বিষয়টা আসেনি, তার আগেই কোনো একটা চ্যানেলে 142 বলে দেওয়া হচ্ছে। এবং আমি জানি এর পার্সপেক্টিভে কী হতেও পারে, কী হতে চলেছে তারও একটা খুব তাড়াতাড়ি সেটা নিয়ে একটা ভিডিও করব। একটু আর্গুমেন্ট যখন মূল মেরিটে আর্গুমেন্ট হবে তখন বলে দেবো যে
কোন দিকে যেতে পারে গোটা বিষয়টা, এবং আলটিমেটলি তুমি সেদিকেই যাচ্ছে। তো এই 142, আমি এটুকু শুধু বলে দিই, ওয়েস্ট বেঙ্গলের ম্যাটারে 20-22 ডিএলএড ব্যাচে 142 অ্যাপ্লাই করে 1982 জন কিন্তু চাকরি পেয়েছে, চাকরি করছে, এবং তারা কিন্তু একটা স্পেশাল ব্যাচ, স্পেশাল পাওয়ার তাদেরকে দিয়ে এটাকে বের করে দেওয়া হয়েছে। এক্ষেত্রেও হতে পারে, এক্ষেত্রেও যারা মামলাকারীরা আছে, যারা পিটিশনাররা আছে, যারা জুরি সুপ্রিম কোর্টে, তাদের ক্ষেত্রে এই ধরনের বিষয়টা আসতে পারে। এই দেখুন, এই ভিডিওটা বেশ কিছুদিন আগে করেছি এবং সেখানে পরিষ্কার এই থাম্বনেলটা ইউজ করেছিলাম যে 32,000 প্রাইমারি টিচার সুপ্রিম কোর্টে আপডেট। এই 3 দিন সুপ্রিম কোর্টে ওরাতে তো শুনানির জন্য ফিক্সড রেখেছে। মেগা টুইস্ট দেখুন, এইখানে কথাটা লেখা হয়েছিল, পশ্চিমবঙ্গের ম্যাটারেও কি 142 প্রয়োগ করবে সুপ্রিম কোর্ট? 142 আর্টিকেল কি প্রয়োগ করবে? এনসিপি সবাইকে চাকরি দেবে, গোটা বিষয় নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং সেখানে 142 বিশদে ওটাকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো যাই হোক, গোটা বিষয়টা ফিরে আসি। এখন বিষয়টা যে কী হতে চলেছে, কেন এতগুলো দিন সময়? প্রথম কথা হচ্ছে, গোটা বিষয়টা বুঝতে হবে, সামনে ভ্যাকেশন আছে। ভ্যাকেশনের মধ্যে এই যে রিটেন নোটস বলা যায়, মানে রিটেন সাবমিশন যেটা আসবে, অর্থাৎ এভিডেভিট আকারে যেটা বিবাদী পক্ষের বক্তব্য, সেটা একটা দলিল, মানে ওয়ান টাইপ অফ দলিল, যেটা সুপ্রিম কোর্টে একবার এই দলিলটা দাখিল হয়ে গেলে তাদের তার উপরই বেস করে আর্গুমেন্ট করতে হবে। এবং লিখিত দলিল একবার যখন সিগনেচার স্টাম্প দিয়ে চলে আসবে, তার বাইরে খুব একটা কিছু নেই। তো ওটা সরাসরি কী হবে, অ্যাডভান্স কপিগুলো সুপ্রিম কোর্ট পেয়েছে, তো ওটার একটা এলাবোরেট কাউন্টার বা রিজয়েন্টার যেটাই হোক না কেন, দুটোকে দেখে ওরা নিয়ে নেবে গোটা বিষয়টা। সুপ্রিম কোর্টে গোটা বিষয়টা পড়ে নিল, বুঝে নিল যে কে কী চাইছে, কী বৃত্তান্ত। তো ওই এর মধ্যে তো ওটা পেয়ে যাওয়া মানে হচ্ছে হিয়ারিংয়ের 50% কমপ্লিট হয়ে গেল। 50% হিয়ারিং কমপ্লিট হয়ে গেল ওখানেই। বাদ বাকি এর উপর যে শুনানি হবে, এর উপর যে সওয়াল জবাব হবে, সেটা আমরা 16ই নভেম্বর দেখতে পাবো, বা আরও সাবসিকুয়েন্ট যখন 16ই নভেম্বর হয়তো একটা লম্বা ডেট, কিন্তু এর পরের ডেটগুলো কিন্তু আর এতটা লেন্দি হবে না। এর পরের ডেটগুলো দেখবেন খুব ক্লোজ ডেট পরে কিন্তু হিয়ারিংয়ের জন্য ফুল ফেজ হিয়ারিং হবে এবং দীর্ঘায়িত সেই হিয়ারিং চলবে, এবং তারপরে একটা জাজমেন্ট রিজার্ভ হবে এবং জাজমেন্ট তারপরে ডেলিভার হবে। একটু সময় লাগতে পারে, কিন্তু এত জটিল বিষয়। প্রথম কথা হচ্ছে, মানে মামলা যেখানে বঞ্চিতদের মামলা খুব রেয়ার কেসে সুপ্রিম কোর্ট অ্যাকসেপ্ট করে দেখালাম, 70% মামলা ডিসমিস করে দিয়েছে, সেখানে এই মামলা গ্রহণ হয়েছে। এই মামলায় নোটিশ সার্ভ ইস্যু করার কথা বলা হয়েছে। এতগুলো পার্টি আজকে প্রত্যেককে অ্যালাউ করা হলো, এতগুলো আইএফআইএলে যারা ছিল তাদেরকে এখানে অ্যালাউ করে দেওয়া হচ্ছে। মানে মেগা একটা জায়গা জুড়ে, একটা মেজর জায়গা জুড়ে মামলা হিয়ারিং হতে চলেছে। এখানে ইডি সিবিআইয়ের প্রসঙ্গ পর্যন্ত আজকে উঠে আসলো। কেউ তো আবার বলেই দিল, মানে প্রথম কথা, জাস্টিস দিবঙ্গত স্যার, তিনি ওই টেট ইস্যুটা যেহেতু তার বেঞ্চে শুনানি হচ্ছে, তো তার মাথায় ওটা সবসময় সেটা পাচ্ছে যে টেট ফেল কেউ ঢুকে যাচ্ছে না। তো এই পর্যায়ে যখন শুনানি হচ্ছে, এরা বলছে সবাই টেট পাস, তাদেরই মামলা। আবার পাশ থেকে ইন সার্ভিস দিয়ে কোনো এক আইনজীবী, কলকাতার এই আইনজীবী, তিনি আবার বিভিন্ন গলাবাজি করে আবার মানে আগ বাড়িয়ে আবেল মুজে মার, এরকম একটা ব্যাপার। তো তিনি বলছেন না 94 জন আছে যারা কিনা টেট ফেল। মানে এটা এই প্রসঙ্গে তো এর মধ্যেই ছিল না, হঠাৎ করে ওইটা ধরিয়ে দেওয়ার কী মানে দাঁড়ায়? মানে টেট ফেললেও চাকরি পেয়েছে, মানে এটা উনি বলতে গেছে যে টেট ফেললেও, যেখানে বিচারপতি মন্তব্য করছেন তাৎপর্যপূর্ণ বিষয় রয়েছে, তার মাথায় এগুলো ঘোরাঘুরি করছে, নাই বা বলতো যেত না ওই ঢুকে। সবাই বলছে টেট পাস, উনি আগে বাড়ি আবার বলে ফেললেন না 94 জন এমন আছে যারা টেট মানে ফেল করে যারা চাকরি করছে। ভাবুন একবার, এটা মামলাটা জিততে যায় না মামলা হারতে যায়, না বিচারপতিকে ধরিয়ে দিতে যায়, বলা খুব মুশকিল। কী কৌশলী আমার এটা বুঝতে আমার তো মাথায় ঢুকছে না যে কেন ওই কথাগুলো বলতে গেল যে টেট ফেললাও আছে। আরে পিটিশনার যারা আছে তারা টেট পাস, যারা ইন সার্ভিস আছে তারা টেট পাস, মিটা গেল ঝামেলা। আমি কেন আগ বাড়িয়ে বলতে যাবো 94 জনের গল্প? যাই হোক, সে বলেছে, এখন সেটা নিয়ে সুপ্রিম কোর্ট ডিসাইড করবে তাদের কী হবে কী না হবে। তবে বেতন না ফেরত দিতে হয়, সেটা একটা বড় ইস্যু। আরেকটা বিষয় এখানে বলে দিই, সেটা হচ্ছে এই মামলা যখন মেরিটে চলে যাবে না, মেরিটে, অর্থাৎ এগুলো তো সাবসিকুয়েন্ট গোটা বিষয়টা টেকনিক্যাল বিষয়গুলো, যেটা বিকাশ রঞ্জন স্যার বারবারই বলছিলেন, টেকনিক্যাল হাটাও মেরিটে ঢোকো আর দ্রুত ডেট ফেল, এই কথাগুলো বলছিলেন। তো বিষয়টা হচ্ছে সেদিক থেকেও ঠিক যে অনেক দিন দীর্ঘায়িত চলছে, অনেকের টেনশন বাড়ছে, প্রেশার বাড়ছে। তো সেই জায়গাতে বঞ্চিতরা আরও অনেকটা 2.5 মাস অপেক্ষা করা মানে হিউজ একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে সবুরে মেয়া ফলে এই কথাটা আছে। তো এখানে কিন্তু 142 অ্যাপ্লাই করার ব্যাপার, যেটা পিটিশনারদের পক্ষে ভীষণ পরিমাণে ফেভার হতো। যারা পিটিশনার এখানে, তাদের পক্ষে এটা ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে, যেহেতু 142 আজকেই বলে দিল কথাটা। এটা নিয়ে আরও একটু নাড়াচাড়া করবেন যারা এখনও পার্টি হননি মামলার সাথে, আর যারা বঞ্চিত আর কি। আর 2 নাম্বার হচ্ছে, যখন মেরিটে যাবে, বিকাশ চন্দ্র স্যার কিন্তু গোড়া থেকে উপরে ফেলার কথা বলবেন। তার কারণ এস বাসু নিয়ে ঢুকবে, সুপ্রিম কোর্ট ভীষণ বড় মন্তব্য করবে আই থিঙ্ক এস বাসুর ক্ষেত্রে। কারণ উইদাউট টেন্ডার এইভাবে একটা অবৈধ
অবৈধ বলবো কি যে একটা চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম তাদেরকে দিয়ে এই ধরনের কাজগুলো করিয়ে নেওয়া হয়েছে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ ওএমআর রেভলিউশন থেকে প্যানেল তৈরি করা পর্যন্ত এদেরকে দিয়ে করানো হয়েছে, অ্যাপ্লিকেশন গ্রহণ, টাকা কালেকশন সমস্ত কিছু এদেরকে দিয়ে করিয়েছে। তো সেই বিষয়টা তো উঠে আসবে। তার পাশাপাশি একাধিক ইস্যু রয়েছে প্রতীকদের, যেমন এসএলপিতে সেকেন্ড এসএলপি বিতে ওরা সবাই অধিকাংশই সব কাট অফ ক্লিয়ার করে বসে আছে। স্বপ্নাবদ্ধ নিজে কাট অফ ক্লিয়ার করে বসে আছে, 10 পেয়ে চাকরি করছে, 20 পেয়ে বাদ চলে গেছে। প্রচুর ইস্যু আছে, রিজার্ভেশন ইস্যু আছে, আরও একাধিক ইস্যু রয়েছে। সেটা নিয়ে সুপ্রিম কোর্ট যখন ঢুকবে, যখন মেরিটে ঢুকবে, তখন দেখবেন যে অনেক অনেক কিছু রহস্য সবার সামনে আসছে, প্যানেল প্রকাশ হয়নি সেটা রয়েছে। দেখা যাক এই মামলায় কী কদ্দূর কী হয়।